শুধু দর্শক শ্রোতা, আমি মুজিব সিদ্দিকী বলছি প্রবাস ভয়েস থেকে। আমরা লস অ্যাঞ্জেলেস থেকে বলছি। আমরা আজকে আমাদের এখানে উপস্থিত আছেন একজন আপনাদের সবার পরিচিত মুখ। উনি এক ব্যাংকিং সেক্টরের একজন বলিষ্ঠ নেতা, দীর্ঘদিন ব্যাংকিং সেক্টরকে লিডারশিপ দিয়েছেন এবং উনি রিটায়ার করেছেন ম্যানেজিং ডিরেক্টর হিসাবে ঢাকা ব্যাংকের। আমরা যারা বাইরে আছি, আমরা শুনতে পাচ্ছি যে আমাদের ব্যাংকিং সেক্টরে কিছু সমস্যা হচ্ছে। সো যেটা চিন্তা করছিলাম যে ওনার কাছ থেকে আমরা জানতে চাইবো সমস্যাগুলো কি বা এগুলোর সমাধান কিভাবে করা যায়, আমাদের ব্যাংকিং সেক্টরটাকে কিভাবে রিভাইভ করা যায়, ইনটেক্ট রাখা যায়, রিজুভিনেট করা যায়, অর্থনৈতিক মেরুদণ্ড কিভাবে শক্তিশালী করা যায়। আমরা ওনার কাছ থেকে শুনবো। খন্দকার ফজলে রশিদ আমার ক্লাস ফ্রেন্ড, এ ভেরি ট্যালেন্টেড স্টুডেন্ট ছিলেন উনি। সো হোপফুলি উইল বি এবল টু হিয়ার ফ্রম হিম, রাইট? আমার মনে হয় না আমরা এক সেশন এটা হবে, আমরা উইল বি ডুইং সিরিজ অফ ইভেন্টস টু নো লিটল বাই লিটল। এখন আমি একটু ব্যাংকিং সেক্টরের উপর কি অবস্থা বর্তমানে সে ব্যাপারে খন্দকার আপনার থেকে জানতে চাইব। ধন্যবাদ মুজিব সিদ্দিকী। তোমার সাথে অনেকদিন পরে কথা হলো, দেখাও হলো, অফকোর্স ফ্রম এ লং ডিস্টেন্স। তুমি যেটা বলছো যে আমাদের ব্যাংকিং সেক্টর অবস্থা কি, অ্যাকচুয়ালি অবস্থা যে অবস্থায় পৌঁছেছিল ব্যাংকিং সেক্টরটা, এটাকে রিভাইভ করা কোয়াইট ডিফিকাল্ট টাস্ক এবং সময় সাপেক্ষ। যখন 24শে জুলাই যখন গভর্নমেন্ট ফল করলো বা নতুন গভর্নমেন্ট আসলো, তারপর থেকে গভর্নমেন্ট চেষ্টা করেছে যাতে ব্যাংকিং সেক্টরে যে একটা বিশৃঙ্খলা দেখা দিয়েছিল, স্পেশালি কমার্শিয়াল ব্যাংকিং সেক্টরে, সেইটাকে গ্র্যাজুয়ালি নতুন গভর্নর সাহেব যিনি এসেছিলেন, ডক্টর মনসুর, তারপরে আসলেন আরেকজন, উনি যাওয়ার পরে আসলেন নতুন আরেকজন গভর্নর মোস্তাকুর রহমান। তো ওরা দুজনেই চেষ্টা করছেন। আগের যিনি ছিলেন উনি অ্যাকচুয়ালি স্টার্টেড টু রিজুভেনেট দ্য ব্যাংকিং সেক্টর, অনেক কিছু পদক্ষেপ নিয়েছিলেন ভদ্রলোক। তারপরে ওনার পরে আসলেন যিনি মোস্তাকুর রহমান। উনি বেসিক্যালি হি ইজ নট এ ম্যান ফ্রম ব্যাংকিং সেক্টর বাট টোটালি ফ্রম দ্য বিজনেস সেক্টর. Basically, he's a chartered accountant as well as he was an entrepreneur in the garment sector. Garment উনি এক্সপোর্ট করতেন এবং ওনাকে নিয়ে আসা হলো কিছুদিন আগে, বেশ কয়েক মাস আগে। এবং এটা নিয়ে অনেকে অনেক রকম মন্তব্য করেছে যে এই ভদ্রলোক উনি দলীয় ভিত্তিতে নির্বাচিত গভর্নর। অ্যাকচুয়ালি এটা এইভাবে ঢালাভাবে কমেন্ট করাটা আমার মনে হয় ঠিক হচ্ছে না। কারণ ডক্টর মনসুরের আগে, মনসুরের আগে যে ছিলেন গভর্নর, ইনসিডেন্টালি উনিও কিন্তু আমাদের আইবিএরই ছেলে। ডক্টর ওনার নাম যেন কি, যাই হোক, উনি তো হঠাৎ করে চলে গেলেন। আতিউর রহমান না, আতিউর পরে উনি এসেছিলেন, উনি হলেন সেক্রেটারি ছিলেন, ফাইন্যান্স সেক্রেটারি। ওকে, নামটা আমি জাস্ট এই মুহূর্তে আসছে না মনে। যাই হোক, উনি আসলে তো উনি অল থ্রু এ বিউরোক্র্যাট, ফিনান্সের মিনিস্টার অফ ফিনান্সে ছিলেন। উনি আসার পরে আমরা অনেকেই আশা করেছিলাম যে হয়তো একটা চেঞ্জ হবে, কিন্তু চেঞ্জ আর সেভাবে উনি করে যেতে পারেননি। এর মধ্যে জুলাই 24 যে চলে আসলো, এবং ভেরি আনফর্চুনেটলি পসিবলি দিস ইজ দ্য অনলি রেকর্ড ইন দ্য হিস্ট্রি যে উনি টোটালি বাংলাদেশ থেকে একদম মানে ব্যাংকিং সেক্টর থেকে হাওয়া হয়ে গেল। হি ওয়াজ নট ট্রেসেবল, which is very unfortunate for the country as well as for the banking sector. যাই হোক, এরপরে ডক্টর এইচ এম মনসুর উনি টেক ওভার করলেন
এবং উনি বেশ কিছু ভালো পদক্ষেপ নিয়েছিলেন টু রিভাইভ দ্য ব্যাংকিং সেক্টর। এখানে অ্যাকচুয়ালি এত ধরনের দুর্নীতি হয়েছিল, ইজ আনবিলিভেবল। যেমন কয়েকটা গ্রুপকে এমন আনডিউ ফ্যাসিলিটি দেওয়া হয়েছিল, একটা ব্যাংকের মালিক বা এতগুলি ব্যাংক কি করে বা সে দখল করলো। ডেফিনেটলি ইট ওয়াজ আন্ডার দি কি বলবো এটাকে, সেই প্রিভিয়াস গভর্নমেন্টের ছত্রছায়া বা ওনাদের আশীর্বাদ পুষ্ট বলেই উনি এই কাজগুলো করতে পেরেছেন। ইসলামী ব্যাংক নিয়েছিলেন এবং আরো 5-7টা ব্যাংক, মানে ইসলামী ব্যাংক বেসিক্যালি, যেমন গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ইসলামী ব্যাংক, ফার্স্ট, সবগুলো এই ধরনের ব্যাংক যেগুলা রুগ্ন হয়ে গেছে, যেটা পরে গভর্নর আগে ছিলেন, যে এর আগে যে গভর্নর ছিলেন উনি 5টা ব্যাংককে একীভূত করে একটা ইসলামী ব্যাংক করার চেষ্টা করলেন, যেটা নাম দিলেন আহ, আহ, সম্মিলিত ইসলামী ব্যাংক। সেটা এখনো রিসেন্টলি এটার কার্যক্রম শুরু হতে যাচ্ছে। এটা নিয়ে অনেক দেনদার রয়েছে, যেমন কেউ বলেছিল না আমরা এর মধ্যে থাকবো না, এক্সিম ব্যাংক বলেছিল আমরা নিজে দাঁড়িয়ে যাব। এরকম অনেক কিছু হওয়ার পরে তো ওয়ান সেকেন্ড, ওই যে ইউনিয়ন অফ দিস ইসলামিক ব্যাংকের যে সবগুলো যে একত্র করা হয়েছিল ইন্টারিম গভর্নমেন্টের সময়, আমরা পরে শুনতে পেলাম সেটাকে সেগ্রিগেট করা হয়েছে আবার। দ্যাট ইজ নট ট্রু দেন। নো নো নো, দ্যাট ইজ নট ট্রু। ইনফ্যাক্ট গত 2-1 দিন আগে নতুন চেয়ারম্যান এবং নতুন ম্যানেজিং ডিরেক্টর ওনাকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে। ওনারা হয়তো খুব শীঘ্রই দে উইল স্টার্ট দেয়ার ফাংশনস। ওকে, তখন হয়তো নতুন একটা চ্যাপ্টার শুরু হবে, নতুন 5টা মিল একটা ব্যাংক কিভাবে চালাবেন। জি, গো হেড ফিনিশ ইউর থটস। উনি হয়তো চেয়ারম্যান, ওনার পলিসি থাকবে কিভাবে উনি এটাকে ব্যাংক করবেন, সব একসাথে করবেন, কিভাবে ফিউচার পলিসি কি হবে, কিভাবে ব্যাংকটা চলবে। 5টা ব্যাংক একসাথে যখন করা হবে, তখন এটা অনেক রকম সমস্যা দেখা দিতে পারে, হোয়াট আই অ্যাপ্রিহেন্ড। যেমন 5টা ব্যাংকের 5টা কালচার, 5টা ব্যাংকের 5 ধরনের লোক আছে, সবাই একটা ব্যাংকের ওয়ান আমব্রেলাতে যখন আসবে ফ্রম ডিফারেন্ট ব্যাংকস। এটার আগে 5টা বোর্ড ছিল, এটা এখন হয়ে গেল একটা বোর্ড, ফুল বোর্ড ফরমেশন হবে, এটা পলিসি হবে, কিভাবে 5টাকে একত্রিত করা হবে। অনেক ধরনের সমস্যা এর মধ্যে দেখা দেবে। তারপরেও লেট আস হোপ ফর দ্য বেস্ট। হোপফুলি নতুন যে চেয়ারম্যান যিনি আসছেন, অ্যান্ড ইন্টারেস্টিংলি উনিও কিন্তু আমাদেরই ক্লাসমেট, শেখ কাজী শাহরুল হাসান। Oh my God, he's a হ্যাঁ, very serious guy. হ্যাঁ, He he will change it really, হ্যাঁ, and I হোপফুলি, hope we have a good leadership now. definitely we hope that he will make a thorough change in the banking sector, especially with this 5 merged bank. এবং আমরা হয়তো একটা ভালো আশা করব, আশা করতে পারি। He might have to sit down with আমার বাংলাদেশ ব্যাংকের সাথে বসে একটা ওদের একটা প্ল্যান অফ অ্যাকশন গুলাকে ওদের সাথে ভেডেট করে নিয়ে তারপরে একটা কিছু করতে হবে আর কি। এনিওয়ে, এক্স্যাক্টলি। এখন আমার প্রশ্ন হচ্ছে, রেফারিং টু ইউর পয়েন্ট যে সিরিয়াস করাপশন হয়েছিল, সিরিয়াস আমার প্রশ্ন হচ্ছে, ব্যাংকিং সেক্টরে তো আমরাও কাজ করেছি। একটা ফাইল প্রসেস হচ্ছে, ডিলিং অফিসার থেকে যাচ্ছে প্রিন্সিপাল অফিসার, সিনিয়র প্রিন্সিপাল অফিসার, তারপরে অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার আর ভাইস প্রেসিডেন্ট, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, এক্সিকিউটিভ এমডি, হোয়াট এভার, 8-10 people আর ক্রসিং ওভার। একটা সংস্থার কোনো ঠিকানা নাই, কোন রকমের কোনো ব্যবসা ক্রেডিবিলিটি নাই, কিছু নাই। হাউ দিস ক্যান হ্যাপেন দ্যাট hundreds of thousands of taka is disbursed, but nobody is responsible for in the whole chain of and definitely there should be the responsibility, especially with the এখানে যেটা হয়েছিল সেটা হলো, instead of coming from upward, everything should be processed from the bottom and it should come to the board ultimately. যদি if it is within the power of managing director, then managing director will do it or come approve it. কিন্তু এটা ম্যাক্সিমাম ছিল টপ ডাউন। যেমন যার নাম বললাম, এস আলম গ্রুপ এবং ফিউ আদার্স গ্রুপ, বিভিন্ন গ্রুপের, এরা তো মানে কোনো নাই নিয়ম কানুন মানেনি।
তারা যেটা বলে দিত সেটাই তাকে কার্যকর করতে হতো বা বাধ্য হতো, এবং যার জন্য এই সমস্যা হয়েছে। এবং এখানে যেটা মেইন সমস্যা হয়েছে, আমরা দেখবেন যে আমাদের এনপিএল বাড়তে বাড়তে গ্রস কান্ট্রির যদি এনপিএল ব্যাংকিং সেক্টর দেখেন, it has crossed around 35%, more than one third. It has become NPL, non-performing loan. বাট আমি এটাকে, যদিও সবাই এনপিএল বলে, লোন বলে, এর মধ্যে এ মেজর চাঙ্ক অফ দিস লোন ইজ নট অ্যাকচুয়ালি লোন। দিস ইজ অ্যাকচুয়ালি, আই প্রেফার টু কল ইট স্টোলেন মানি। যেটা একটু আগে আপনি বললেন যে কিভাবে হলো, কিছুই হয়নি, এটা বলে দেওয়া হয়েছে, মেক ইট লাইক দিস, ইট ওয়াজ ডান লাইক দিস অ্যান্ড ইট ওয়াজ অ্যাপ্রুভড। ইন মেনি কেসেস আমার মনে হয় ডিউ ডিলিজেন্স তো দূরের কথা, অনেকে হয়তো জানেই না যে তার নামে এই ধরনের কোনো লোন হয়েছে, এবং এই ধরনের বহু কাহিনী আছে। এবং দেখা গেছে একজন অত্যন্ত সাধারণ, হয়তো মানে হি ইজ মেবি হি ইজ গুড ফর লোন অফ 10 লাখ অথবা 20 লাখ, তার নামে হয়তো লোন হয়ে গেছে 10 কোটি বা 20 কোটি। এরকম ভুরি ভুরি উদাহরণ। তো যার জন্যই ব্যাংকিং সেক্টর একটা টোটাল মিসম্যানেজমেন্টে পড়ে গেছিল। এইটাকে টোটালি কন্ট্রোল করা এত সহজে সম্ভব না। ডক্টর মনসুর যেটা করেছিলেন, এটাকে উনি টোটালি স্টপ করতে পারেননি, কিন্তু উনি চেষ্টা করেছেন এবং ভালো একটা পজিশন নিয়ে এসেছিলেন, একটা সিস্টেমে একটা মোটামুটি নিয়ে চেষ্টা করেছেন, যার জন্যে বিভিন্ন ব্যাংকে বিভিন্ন রকম সাহায্য করতে হয়েছে, কিন্তু একটা লাইনে চলে এসেছিল। তারই ধারাবাহিকতায়। Let me জি, ask you this. Let me ask you this. জি, যদি মনসুর সাহেব যদি যে 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 প্রগ্রেস গুলো করেছিল, জি, ওগুলার থেকে আমরা রিগ্রেশন তো হয় নাই। না, 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 যেটুকু করেছিল ওটুকুই চলছে, ওভাবেই ওটুকুই চলছে। চলছে। হ্যাঁ, ওকে। ওভাবে চলছে, কিন্তু এখানে সমস্যা যেটা হলো, যেমন আমি বললাম যে এনপিএল, আই এম নট রেডি টু কল ইট টোটাল এনপিএল। এনপিএল এর বিগ চাঙ্ক ওয়াজ স্টোলেন মানি। ধরেন আপনি 200 কোটি লোনের মধ্যে 150 কোটি হচ্ছে সাইফন্ড আউট হয়ে গেছে, 50 কোটি হলো তার অ্যাকচুয়াল রিকোয়ারমেন্ট, কিন্তু নিয়ে গেছে 150 কোটি। কিন্তু 150 কোটি সে তো আর ফেরত দেওয়ার জন্য নেয়নি, উনি ওটা নিয়েই গেছেন স্টোলেন, এবং দ্যাট হ্যাজ বিন সাইফন্ড আউট। কোথায় গেছে নোবডি নোজ। কিন্তু ব্যাংকের বুকসে কিন্তু এটা লোন হিসেবে ট্রিট হয়েছে, প্রতি কোয়ার্টারে চার্জ হচ্ছে, এবং এনপিএল দিন দিন বাড়ছে। যেটা ধরেন কয়েক বছর আগেও হয়তো 20% ছিল, সেটা এখন 35%। তো 20% আগে আমি জানি স্টেট ওয়ান ব্যাংকে অ্যারাউন্ড 10-12 এরকম ছিল, সেইটা বেড়ে এখন 40% হয়ে গেছে। তো যার তাহলে জন্যে বিশেষ করে প্রাইভেট ব্যাংকে ওই ওনার যে এস আলম অ্যান্ড আদার্স, এই ধরনের অনেকগুলো, একটা এস আলম শুধু একা না, এরকম আরো গ্রুপ আছে, ওই সবগুলো ব্যাংকই কিন্তু দিস আর ইন এ ভেরি ডিস্ট্রেস সিচুয়েশন। তাইলে আমরা লেট আস think about it, যে এটার একটা what could it be done between the stolen loan or designated stolen loan or NPL, whatever you say, আমার non-performing মতে non-performing গভর্নমেন্ট loan. রিসেন্টলি গভর্নমেন্ট একটা ডিসিশন নিয়েছে, আমি যতদূর জানি, যে একটা ব্যাড অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি করা হচ্ছে। এই ব্যাড অ্যাসেট ম্যানেজমেন্ট, যেটা আমি স্টোলেন মানি বলছি, Okay. এই ব্যাড অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি যদি ইফ দ্যাট ক্যান টেক ইট ওভার, তাহলে কিন্তু ব্যাংকের বুকসটা অনেক ক্লিন হয়ে যাবে, এবং গ্র্যাজুয়ালি এই নতুন লোন যেগুলো হবে, এইগুলা মোটামুটি একটা ভালো পজিশন আসবে। তখন দেখবেন যদি একটা চাঙ্ক অ্যামাউন্ট, বড় অ্যামাউন্ট যদি এখান থেকে সরিয়ে ফেলা যায়, আমি জানি এটা আমার কোনোদিনও হয়তো আসবে না, আসলেও কতটুকু আসবে ডাউটফুল। তারপরও ব্যাংকিং কোর যেটা ভালো লোন বা লোন যেটা আছে, একটা লোন কিন্তু খারাপ হতেই পারে, ইউ নো ইট ভেরি ওয়েল বিকজ ইউ অলসো ইউ আর ইন দ্য ব্যাংক, আমিও বহুদিন কাজ করেছি। একটা লোন খারাপ হওয়ার অনেক রিজন থাকে, এক্সটার্নাল ফ্যাক্টর, ইন্টারনাল ফ্যাক্টর, পলিসিগত চেঞ্জ, ইনকনসিস্টেন্স ইন দ্য পলিসি, বিভিন্ন কারণে লোন খারাপ হতে পারে। এগুলো কিন্তু ঠিক করা সম্ভব, কিন্তু যে মানি স্টোলেন, যেটা সাইফন্ড আউট হয়ে গেছে ডেলিবারেটলি,
উইলফুল যারা চুরি করেছে, যাদেরকে উইলফুল ডিফল্টার বলা হচ্ছে, আমি যদি ডিফল্টার বলতে আমি রাজি না। ইনফ্যাক্ট যদিও বলা হয় ডিফল্টার, ব্যাংকিং টার্মে এর চেয়ে অন্য কিছু বলার সুযোগ নাই। কিন্তু এই দিস মানি আর অল স্টোলেন, এইগুলোকে কোনোদিন ফেরত পাওয়া যাবে কিনা ভেরি ডিফিকাল্ট। So I'm just reviewing with you to suggest the government if you can. I'm just thinking. We are just thinking. জি, If we can clearly identify these are the good faith loans, non performing, it's okay because they had problem in raw material procurement or mechanical problem or হোয়াট এভার ইট ইজ। whatever it is. And the other one is the completely bad faith loan. They have given totally false information to generate the loan or সো কল্ড লোন। make a disbursement, so-called loan. So those are bad faith loans, or we call it a stolen loan. I will give you this task. Think about some good terminologies. So eventually, I think government should identify these two for reason. Number one, stolen loan যদি হয়, they should have no way of coming back, giving 10, 20% or 30% down to reschedule or whatever. This is unreschedulable. যদি bad faith loan হয়, stolen loan হয়, go take all their assets in the name or in different name, whatever name it is. And also, I think we have to do anybody, this stolen loan people's asset, anybody who will carry, he will be equally responsible or identified as a stolen money borrower. রাইট, For example, I took the loan, bad faith loan, $3 million taka, and I gave my brother the whole money, and he's handling the business. He can come up with the formula that no, this is my brother. I don't know. I haven't taken no money, but I'm just running his business. So that cannot be. I think we have to figure out that wherever the stolen money goes, that belongs to the government or the people. Actually, this stolen money has been siphoned out outside the country. Whatever we have back, Right, still we have little bit money left. right, And also those people should be identified in the book that these are the people who stole the money from the government or the people, and any people doing transaction with them will also be criminally liable for certain activities. exactly. So what will happen? I think that could be Khandakar, you guys have to give us some expertise here to save our country. Believe me, if you all stay together and bring your thoughts, and government can do something unless the expert people, they don't come forward to help them. It's difficult for them. They cannot focus on lot of issues from inside. From outside, you can help them. Maybe this is your contribution for our people at this terminal age that we are. This is our contribution for the people. Anyway, so can we also make a legislation? For example, this is the common crime that people say, oh no, I don't know. I was asked to do it. My boss told me to do it. And if I don't do, I will lose my job. I had to follow his instructions. Or ex-minister said it, he said it, the other person said it. We have to do it. He's the owner of the bank. We have to follow his instruction. Otherwise, I will lose his job. How can we protect those kind of lame excuses? এটার কি বুদ্ধি আছে? এটা কি একটু বলো আমাদের। অ্যাকচুয়ালি এই জন্য যেটা দরকার সেটা হলো দ্য ম্যান হি হ্যাজ বিন পুট ইন দিস চেয়ার, হি শুড বি এ ভেরি স্ট্রং ম্যান অফ এ স্ট্রং পার্সোনালিটি। ইন মেনি কেসেস, যেমন আমি আমার নিজের কথা বলি, আমি একবার বিকজ অফ দিস সর্ট অফ থিংস ইন মাই ওন ব্যাংক,
in my another bank, not Dhaka Bank. I resigned. I put my paper to the chairman. Chairman simply stood up and tore my letter of resignation. I was surprised. ভাই আপনি কি করলেন এটা স্যার? বললেন I will not let you go. He made a phone call to some so powerful man that I had no option to other than listening to that gentleman, because at least I have to save this bank. এটা বলে ওনার হলো যে ভাই আপনি যদি এসছেন এই ব্যাংকে এইভাবে যদি ছেড়ে চলে যান হঠাৎ করে, দেয়ার উইল রিপারকাশন ইন দ্য ব্যাংকিং সেক্টর। এই ব্যাংকের উপর একটা বিরাট প্রভাব পড়বে যে এই ব্যাংকের অবস্থা কি তালে। তো ফর দ্য সেক অফ দি সেফটি অফ দ্য ব্যাংক আই হ্যাড টু স্টেপ। বাট তুমি কতদিন যুদ্ধ করবে একটা লোকের সাথে? ডেইলি যদি এই যুদ্ধ করতে হয়, and ultimately you will be tired. In many cases, in most of the cases এরকম বহু আছে। আর কিছু আছে যারা ইনকনাইভেন্স করেছে, সেইটাকে তো ভেরি ডিফিকাল্ট। ইফ আই এম ইনভলভড উইথ দ্য কি পার্সনস অর কি পার্সন, তাহলে তো ভেরি ডিফিকাল্ট। তো এখানে যেটা করা উচিত সেটা হলো আমাদের প্রফেশনাল যারা আছেন ওনাদেরকে অনেক শক্ত হতে হবে, অনেক শক্ত হতে হবে। ওনাদেরকে ওই কি বলে কথায় কথায় ছাঁটাই করে দিয়ে বা কথায় কথায়, অবশ্য বাংলাদেশ ব্যাংক অনেক কড়া অ্যাকশন নিয়েছে। উইদাউট বাংলাদেশ ব্যাংকস অ্যাপ্রুভাল ইউ ক্যানট ডিসমিস এ পার্সন অর এমডি অর হোয়াট এভার ইট ইজ, স্পেশালি এমডি করতে পারেন না। তারপরেও এমডিদেরও একটা লিমিটেশনস তো আছেই, যে আপনি যতই চেষ্টা করেন ইন মেনি কেসেস এটা করা সম্ভব হয়। এবার আমি একটা এক্সাম্পল দিই। কোন এক সময় আই ওয়াজ ইন্ট্রোডিউসড টু এ জেন্টলম্যান হু ওয়াজ এক্সট্রিমলি পাওয়ারফুল উইথ দ্য গভর্নমেন্ট, and I got a proposal, a ridiculous proposal. It came straight up to my level, এবং সবাই আমার নিচে যারা ছিল তারা বলল স্যার আমি এটাতেও কোনোভাবে দেওয়া সম্ভব না, কিন্তু না দিলে তো পারা যাবে না। বলে কি ডোন্ট ডু এনিথিং, আপনারা আপনাদের কাজ করেন and send it to me. Then I wrote a big note on it, giving the reasons why I'm discarding, I am rejecting, with a note. In future, if such a proposal is placed to me, I will be compelled to take drastic action against such dishonesty. ইনফ্যাক্ট এটা চলে গেল তখন টু দি টপ লেভেল, বোর্ডের টপ ম্যানের কাছে চলে গেল, এবং the chairman didn't dare to ask me why I have regretted, because he knew that I will not allow it to happen. তো এরকম এটা হয়তো আমি একবার করেছি বা আমার দুইবার করতে পারি, কতবার করব, কতবার করা যাবে। এবং লাস্টলি আমাকে একটা জায়গায় আমাকে I was told to আমি বুঝতে পারছিলাম I am going to be problem for them to do something very এই ধরনের অপকর্মগুলো করতে আমি দিব না বলেই I was in problem in the sense chairman declared I will not be in the office, there will be no board meeting, nothing else. এখন সবাই যারা আদার যারা ছিল সিনিয়র লেভেলে তারা বললো যে স্যার এটা কিভাবে একটা ব্যাংক তো এভাবে চলতে পারে না, বোর্ড হবে না, তাহলে আমাকে কি করতে হবে? বলে স্যার আপনারা একটা কাজ করতে পারেন, এটা দে আর অ্যাকমপ্লিশড মানে ইন কনাইভেন্স উইথ দি টপ ম্যান অফ দ্য বোর্ড, যে ওনাকে বলেন টু রিজাইন, এবং আই উইল নট রিজাইন, লেট হিম ডিসমিস মি। এইভাবে 3-4 দিন যাওয়ার পরে তখন সবাই আমাকে রিকোয়েস্ট করলো যে স্যার আপনি বরং better go for leave. And I had to go for leave for the betterment of the bank, because bank became standstill. Nothing is moving out. Nothing is moving. সব বন্ধ হয়ে গেল। এটা হয়তো ব্যাংক চলতে পারে না। For the sake of bank, to save the bank, I had to take leave for 3 months. And তারপরে যখন আমি চলে গেলাম তখন আবার তাদের মতো করে তারা চালিয়েছে, এবং তারা যা খুশি, আমি শুনেছি অনেক কিছু যেটা ভেরি আনফর্চুনেট। তো এই ধরনের অনেক কিছু ঘটনা ঘটেছে, হয়তো আমি আমার মতো অনেকেই হয়তো করেছে, অনেকে হয়তো বিদায়ও নিতে হয়েছে আমি জানি, বাট অনেকে পারেনি, অনেকে তাদের সাথে যোগ দিতে হয়েছে।
because they were so powerful, uh, they had to surrender, they had to succumb to the pressure of the top man. তো সব দিন তো একদিন যায় না, এইভাবে তো সব দিন চলতে পারে না, এইভাবে তো ব্যাংকিং চলতে পারে না। গ্র্যাজুয়ালি ইটস কামিং ইন এ বেটার শেপ, তবে সময় লাগবে একদম। আমরা যদি ওভারনাইট চিন্তা করে ফেলি যে ব্যাংকিং সেক্টর, নতুন গভর্নর সাহেব আসলেন, উনি সব চেঞ্জ করে ফেলবেন, নো, ইটস নট পসিবল। এবং ইনফ্যাক্ট আপনি দেখবেন আহ, এই গত মার্চ কোয়ার্টারে পসিবলি এনপিএল এর অ্যামাউন্ট আরো বেড়ে গেছে, বিকজ যারা ওই যে স্টোলেন মানে যেটা বললাম, ওটা তো ইট ইস নেভার কামিং ব্যাক, ইট উইল নট কাম ব্যাক। অ্যালং উইথ দ্যাট, যে ওর সাথে যে ভালো লোনগুলো আছে, ধরেন কেউ হয়তো বা 1,000 কোটি টাকার লোন নিয়েছে, এর মধ্যে হয়তো 600 কোটি হলো স্টোলেন, ফর স্টোলেন পারপাস। বাকি ওর সাথে বাকি 400 কোটি তো রিয়েল এনপিএল, এইখানেও টাকা দিতে পারছে না, বিকজ করে তো লাভ নাই। সে জানে আমার একটা পার্ট যদি নন পারফর্মিং থাকে ওই স্টোলেনটা, তাহলে বাকিটাও তো সে পার পাবে না। যার জন্য গোটা ব্যাংক, গোটা ওই টোটাল লোনটাই, গোটা ইনক্লুডিং এনবিএল লোন প্লাস স্টোলেন লোন, এই দুটোই স্টাক আপ হয়ে গেছে। তো সময় লাগবে, একদিনে এটা এটা মাত্র তো 1.5 বছর 2 বছর যাচ্ছে, এত সহজ এটা হবে বলে মনে হয় না। তবে লেটস নট লুজ আওয়ার পেশেন্স, আস্তে আস্তে গ্র্যাজুয়ালি ঠিক হয়ে আসবে, তবে সময় লাগবে। তো এই যে স্টলেন লোন যেটা বলছো তুমি, টার্মিনোলজি ধরে নিলাম যে লেট আস টক অ্যাবাউট এস্টাবলিশ টার্মিনোলজি ইন দ্য ব্যাংকিং এরিনা, যে না, এটা এটা স্টলেন কোনোদিন লোন। কেউ বলেনি, না না, আজকে আমি তুমি বলছি বললে। no, it's okay, let's say that it's stolen loan দিস, or বাট a দিস ইজ different ফ্যাক্ট, terminology, that's okay. হোয়াট এভার ইট। But my question is, can you do us a favor, or the ইয়েস, government a favor, to define what are the parameters that if A, B, C meets, this may be called a stolen loan. You don't have to do it now. Think about it. So government has a way of subdividing these two loan. That will be much easier, because they think they have a lot of things, but they have nothing. So those portion of the asset which doesn't exist anymore, so that has to be segregated from the banking system, এক্স্যাক্টলি and এক্স্যাক্টলি। someone এবং has to এটা take it কিন্তু, over. হ্যাঁ, So once you define them as a stolen loan or whatever loan terminology, also I want you to bring another terminology if you want to bring. So if it is a bad loan or stolen loan, what they should do, government right away, government will give such and such department some authority to take over all their assets in their own name or in somebody else's name. Extensive authority to the administration to take over their assets if they have, and take legal action and get a verdict from the court that these are the loan stealers or money stealers from the bank. So once the court decided it, then the collectors in USA, for example, I spoke to some attorneys. They says, for us to be able to take those kind of loan, take it over, Bangladesh government's court system has to declare that they have committed the crime. So all those the stolen loan borrowers or so-called borrowers, they have to be first in the code of law declared as the criminal or loan criminals or whatever criminals they give the terminology. Then all over the place, the people are in Turkey, the people are in Dubai or USA, UK, সিঙ্গাপুর or wherever it is. so local, those verdict, then the attorney will be able to collect it. Maybe they will split it for their commission or for their services, whatever percentage they want to agree with the government, they can do it. And I think that way we have to go. That's the step number one for the purpose of collecting this bad money from the smuggled money or the people who took out the money from the country. So, Exactly. so think about it. If you maybe we'll continue to have more sessions like this.
to get your expertise, and maybe one day we'll bring Shairul Hassan as well, how he's facing or what is his plan. We'll know about the Islamic Bank. I have one question, Khondakar. For example, it looks like to me, Islamic Bank, Bangladesh Islamic Bank, Right. even Bangladesh Bank doesn't regulate it. They have so motivated kind of investors and depositors and the customers and the employees previously. I'm not talking about for last Right. few years, whatever happened. Before that, I think if we can have some kind of mechanism from the Bangladesh Bank to give these people some latitude of regulating in their own way. At the same time, Bangladesh Bank says, okay, we are not responsible for any of the defaulting loan by the bank. You guys, the borrowers or the investors or the savers, you want to come and put your money at your own risk. Still, I think in few years, Islamic Bank will be rising to a height that cannot be stopped. Because I have In seen the people, how enthusiastic, how dearly they love this bank. Right, exactly. In fact, that was the biggest bank in the country. That was the highest remittance earner in the country. সোনালী ব্যাংকের পরেই বোধহয় তারা সবচেয়ে বড়, ইনফ্যাক্ট সোনালী ব্যাংকেও বোধহয় তারা সারপাস করে গেছিল রিগার্ডিং রেমিটেন্স। এবং এদের যে অরিজিনাল যে ইনভেস্টর হু আর বেসিক্যালি দি মিডল ইস্ট অর সামওয়্যার, বাংলাদেশে ছিল এবং বাইরেও ছিল, তারা গ্র্যাজুয়ালি বিকজ অফ ইট ওয়াজ ইন দি ডিফারেন্ট নেম, বেনামিতে যে সব শেয়ার কিনে এর মালিকানা নিয়ে নেওয়া হয়েছিল বা ইয়েস আলম, এরা দে হ্যাভ সাইফন্ড আউট অল মানি। এবং যার জন্য এখনো ওই যে যেটা বললাম ডেডিকেটেড মানে ডিপোজিটর আছে, এরা দে আর ট্রাইং ফর দেয়ার ফর দ্য ডেভেলপমেন্ট অফ দিস ব্যাংক। এই যে রিসেন্টলি এখানে একজন যে চেয়ারম্যান ছিলেন, এমডি ছিলেন, বারবার চেঞ্জ হচ্ছে। কেন? একটা এমডি বা চেয়ারম্যান যেই হোক, গভর্নমেন্টের উচিত একজনকে এইভাবে সিলেক্ট করা। এটা এই 2 মাস 3 মাস 5 মাস এইভাবে করা উচিত না। আমার হোয়াট আই ফিল, একটা লং টার্মে যাওয়া উচিত। একটা অনেক চিন্তা ভাবনা করে যাকেই দিবেন চিন্তা ভাবনা করে দেওয়া উচিত, যার কোনো যাকে নিয়ে কোনো প্রশ্ন উঠবে না, যার পাস্ট রেকর্ড ইজ আনডাউটেডলি ইজ এক্সট্রিমলি গুড, এই ধরনের লোককে দেওয়া উচিত। যাদের নিয়ে যেমন এখন আসছে কথা আসছে ইসলামিক ব্যাংকের চেয়ারম্যান নিয়ে হুলুস থুল চলছে। ভদ্রলোক মানে হি কুড নট ইভেন জয়েন অ্যাজ এ চেয়ারম্যান। সবাই তার উপরে খেপা। কারণটা কি? কারণটা হচ্ছে হি ইজ থট টু বি এ পার্সন অফ এস আলম, who previously took out this bank. ইসলাম ব্যাংকটা ওনারই আন্ডারে চলে গেছিল। গ্র্যাজুয়ালি এখন এস আলম মুক্ত করা হলেও যেহেতু ওনাকে মনে করা হচ্ছে উনি এস আলমের লোক, এখন এভরিবডি ইজ এগেইনস্ট হিম, ইউ নো হি শুড নট বি মেড এস চেয়ারম্যান। কিন্তু আমি তো শুনেছিলাম যে হি ওয়াজ an ex-employee of the Bangladesh Bank. হ্যাঁ, ইয়েস, হি ওয়াজ ডেপুটি গভর্নর। হি ওয়াজ ডেপুটি গভর্নর। So how But he could be a man of asylum? এটাই তো, সেইটাই প্রশ্ন তো সেখানে, যে আপনি ইউ উইল ফাইন্ড সো মেনি পারসনস হু আর ওয়ার্কিং ইন ডিসগাইজ। আমি জানি না উনি ইসলামের লোক কি না, আমি জানি না, বিকজ ওনার সাথে আমার ব্যক্তিগতভাবে আলাপ নেই, পরিচয় নেই। কিন্তু এইটা দিস ইজ দ্য রিউমার ইন দ্য মার্কেট, হি ইজ এ ম্যান অফ এস আলম। এবং এখন দেখবা প্রায়ই কথা আসছে যে এস আলম ইজ ট্রাইং টু কাম ব্যাক টু রিটেক দ্য ব্যাংক এগেইন, ইসলামী ব্যাংক। যার জন্য ট্রেমেন্ডাস একটা আনরুলি অবস্থা চলছে ইসলামী ব্যাংক। Okay, let me go back to your point. He was not allowed or he could not join the. What has happened that he could not join? ওই যে সবারই একটা ধারণা
he was basically a man of S. Alam. No, that's not the জানি point. না কেন সে জয়েন করতে পারতেছে না? because of the ফিজিক্যালি কি because তাকে of the, আটকাচ্ছে যাইতে? because of the depositors. Every day there was a huge protest in front of the head office in different towns, different cities, different branches. বিভিন্ন জায়গায় huge protest is going on. তো যার জন্য ভদ্রলোক জয়েন করতে পারেননি। তো এটা গভর্নমেন্ট এটাও চিন্তা করে দেখা উচিত যে হু উইল বি রিয়েলি অ্যাকসেপ্টেবল টু দ্য ব্যাংক। যেমন অনেক ব্যাংকেরই তো চেয়ারম্যান চেঞ্জ হয়েছে, নতুন চেয়ারম্যান দেওয়া হয়েছে, কিন্তু এই ধরনের শোনা যায়নি। এইখানে ইজ রিয়েলি গেটিং ভেরি ডিফিকাল্ট সিচুয়েশন। এবং এখানে ইসলামী ব্যাংকে যারা ব্যাংকিং করে বেসিক্যালি তারাও একদম মানে ডাই হার্টেড ফর দ্য ব্যাংক, যারা তাদের ধারণা যে এইটা ইসলামী ব্যাংক আবার এস আলমের হাতে চলে যাবে এবং উনি এস আলমের লোক। হাউ ফার ট্রু, এটা কি জেনে বলছেন না জেনে বলছেন, নোবডি নোজ, নোবডি ইজ গোইং টু ভেরিফাই ইট ইভেন। Let me ask you কারণ এটা another question. গভর্নমেন্ট বুঝবে, এটা গভর্নমেন্টেরই ব্যাপার। গভর্নমেন্ট বাংলাদেশ ব্যাংক থেকে যেহেতু ওনাকে চেয়ারম্যান করা হয়েছে, গভর্নমেন্ট দে শুড রিভিউ দ্য ম্যাটার এবং দে শুড গিভ ক্লারিফিকেশন টু দ্য পিপল যে না এটা ঠিকই আছে, অথবা দে শুড ডিসাইড হুইচ ইজ বেটার ফর দ্য ব্যাংক। Let me ask you a different question. আপনার আভ্যন্তরীণ নিরীক্ষণ অথবা ইন্টারনাল অডিট ব্যাংকে আছে এখন? ইন্টারনাল অডিট ডিপার্টমেন্ট, হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা। can they function independently? Well, this is as per Bangladesh Bank regulation. Bangladesh Bank regulation, internal audit is directly responsible to the audit committee chairman. Audit committee is chairman also- of the bank. Chairman of the bank. Okay. ব্যাংকের অনেকগুলো কমিটি আছে, এক্সিকিউটিভ কমিটি, অডিট কমিটি, রিস্ক ম্যানেজমেন্ট, অনেকগুলো কমিটি আছে। দি অডিটর উইল ডাইরেক্টলি রিপোর্ট টু দি চেয়ারম্যান অফ দি অডিট কমিটি, নট টু দ্য ম্যানেজিং ডিরেক্টর, এবং রিপোর্ট টিপোর্ট সব ওনাকে দিবে। কিন্তু অ্যাকচুয়ালি যে So, অডিটর, excuse me. So audit committee chairmanটা usually board of director যে কোনো একজনকে অ্যাসাইন করা হয়? এক্স্যাক্টলি। Okay, continue please. হ্যাঁ, কিন্তু যে অডিটর উনিও তো চাকরি করেন, তো ওনার এন্ড অফ ডেতে চিন্তা হয় যে আজকে আমি তো ঠিক আছে আমি রিপোর্ট করলাম টু দি ডাইরেক্টর অডিট কমিটি, বাট আমারও তো প্রশ্ন সামনে আছে, আমার এসিআর তো দিবে বা আমার রিপোর্ট তো দিবে ম্যানেজিং ডিরেক্টর। এবং স্পেশালি গভর্নমেন্ট ব্যাংকে এই ধরনের বেশি হয়, প্রাইভেট ব্যাংকেও একই কথা, এনি টাইম দে ক্যান বি ফায়ার্ড। তারাও যে খুব একদম নিউট্রালি এবং টোটাল ইন্ডিপেন্ডেন্টলি কাজ করতে পারে উইদাউট এনি বায়াসনেস, এটা বলা খুব ডিফিকাল্ট। Let's talk about the auditing firm. আমি শুনেছি যে যারা বড় বড় চুরি করেছে ব্যাংকের থেকে টাকা পয়সা, those are all backed by the external auditors report. Is that true? ইয়া তো ফেক রিপোর্ট, বহু ফেক রিপোর্ট। So, মানে তোমাকে লোন পাওয়ার জন্য যে ধরনের রিপোর্ট তৈরি করে দিতে হয় সেভাবে দেওয়া হয়েছে, যার জন্য সেন্ট্রাল ব্যাংকের নজরে আসা পরে দে হ্যাভ রেস্ট্রিক্টেড দ্য নাম্বার অফ ফার্মস। তারা দে হ্যাভ এনলিস্টেড কনসিডারিং দ্য রেপুটেশন, তাদের ইন্টিগ্রিটি করে বাংলাদেশ ব্যাংক থেকে ঠিক করে দিচ্ছে এরা দিস পিপল, দিস কোম্পানিজ, যারা ফার্মস উইল বি অ্যালাউড টু কন্ডাক্ট দি অডিটস। এটা কবে হয়েছে? এটা অনেক আগে হয়েছে, বেশ কিছুদিন আগে, মানে কি ওই ধরো ইন্টারিম 4-5 গভর্নমেন্টের বছর সময় আগে। নাকি? 4-5 বছর আগে। তো that was actually the credit goes to Awami government. ইয়েস, ওই সময় হয়েছে, কারণ ওই সময় টের পাওয়া যাচ্ছিল যে অনেক ফেক রিপোর্ট যাচ্ছে, কারণ রিস্ক ম্যানেজমেন্ট কমিটি থেকে অনেক ধরনের অবজেকশন আসছিল, অডিট কমিটি থেকে অবজেকশন আসছিল যে এটা কি করে হলো। এবং যখন ওই লোন প্রসেসিং হয় তখন অ্যানালিসিসের সময় দেখা গেল পিকুলিয়ার ফিগার ইট হ্যাজ বিন প্লেসড ইন দ্য পেপার। যেমন ধরো তোমাকে তুমি দেখছো যে ভাই রিকোয়ারমেন্ট কত, আমার রিকোয়ারমেন্ট হচ্ছে সাপোজ 100 crore আমার
ওয়ার্কিং ক্যাপিটাল লাগবে, কিন্তু ওয়ার্কিং অডিটর তো ক্যাপিটাল অত লিমিট। কিছু, ওয়ার্কিং ক্যাপিটাল লাগবে আমার 100 কোটি, ভালো কথা। তো 100 কোটি যদি ওয়ার্কিং ক্যাপিটাল লিমিট হয়, তার সেলস তো কয়েকশো কোটি টাকা হওয়া উচিত, অ্যাটলিস্ট 200-300 কোটি টাকা হওয়া উচিত। দেখা গেল 3-4 বছর পুরনো অডিটের ভ্যালিড যখন দেখা চেক করা গেল, তখন দেখা গেল কি ব্যাপার, সেলস এত কম কেন? বলে কম মানে কিরকম? তো অনেকে এটা জানেই না, বুঝেও না। ব্যাংকের অনেকেই হয়তো অত থরলি তো চেকও করে না, হয়তো ডাইরেক্টেড যেটা করতে হবে সেটা করে ফেলো। দেখা গেল বা প্রশ্ন করেন যে ভাই আপনি চেয়েছেন 100 কোটি টাকা, তার সেলসই তো 25 কোটি, 30 কোটি, 40 কোটি লাস্ট 3 ইয়ার্সে। হাউ কুড ইউ অ্যাসেস দি রিকোয়ারমেন্ট ইজ 100 crore? তো এই ধরনের বহু অ্যানোমালি দেখা গেছে, বহু অ্যানোমালি, যার জন্যই ব্যাংক হ্যাজ বিন কম্পেল টু ডু ইট, সেন্ট্রাল ব্যাংক, যে না ভালো বা অডিটর ছাড়া আমরা করব না, দিব না, এটা রেস্ট্রিক্ট করে দিয়েছে। বাংলাদেশ ব্যাংকের এই দুদকের কাছে কেস রেফার করা অথবা ফাইন্যান্সিয়াল করাপশন যেগুলো করে ওদেরকে অ্যাকাউন্টেবল করার কোনো মেকানিজম আছে, সিরিয়াস কোনো মেকানিজম? কাকে কাকে? যারা ব্যাংকিং এর সাথে যারা ডিফল্ট করে বা যারা ক্রাইম করে, ব্যাংকিং ক্রাইম, সে অফিসার হোক বা সে বড়োয়ার হোক, এদেরকে অ্যাকাউন্টেবল করার জন্য কোন রকমের লিগ্যাল সিস্টেম ইনবিল্ট আছে কিনা? হ্যাঁ, লিগাল সিস্টেম তো আছে। যখনই কোনো লোন ডিফল্ট করে, এটা একটা সিস্টেম তো ফলো করতেই হয়। প্রত্যেকটা ব্যাংকে একটা স্ট্যান্ডার্ড প্রসিজার আছে। প্রথমে সুট ফাইল করে, তারপর কেস হয়। তার আগে যদি অর্থনীতির কেস হয়, তাহলে তো নিলামে করতে হয়, অকশন করতে হয়। যদি না হয়, তখন ফাইনাল সুট অ্যান্ড কেসে যেতে হয়। এবং ধন্যবাদ। আমি তারপরে আমি যদি আমি আমি কিন্তু আই হ্যাভ এ ডিফারেন্ট কোয়েশ্চেন। আমি আমার মেবি আই মিস স্পোক। ধরো তোমার কোন একজন ব্যাংক অফিসিয়াল পারপাসলি একটা ফলস রিপোর্ট দিয়ে একজনকে কয়েকশো কোটি টাকা লোন দিয়ে দিয়েছে, বিকজ অফ হিজ ফলস রিপোর্ট this has happened. Is there any mechanism to hold him responsible for this? হ্যাঁ, এটা তো তোমার যখন বাংলাদেশ ব্যাংক থেকে অডিট করে, হ্যাঁ, বাংলাদেশ ব্যাংকেও বাংলাদেশ ব্যাংক তো আর 100% অডিট করতে পারে না। তারা দেখে যেটা যেটা বড় বড় লোন, সে অথবা বড় বড় ব্রাঞ্চের লোন, সেগুলো অডিট করে। এবং যদি তারা সেরকম সেন্স করে দেয়ার ইজ কারাপশন ইন দিস লোন, তখন তারা থরলি অডিট করে রেফার করতে পারে, রেফার করেও, বিআইএফইউ থেকে রেফার করে। এবং তারা ব্যাংকেও গাইডলাইন দিয়ে দেয় যে তোমরা এটাকে দ্রুতকে রেফার করো, অথবা এই ধরনের গাইডলাইন আছে এবং রেফার করা হয়। ওকে। সো উই হ্যাভ সিস্টেম হয়তো খুব বেশি সিরিয়াসলি এনফোর্স ইফেক্টিভলি, হচ্ছে হ্যাঁ। না, সিরিয়াসলি হয়তো এনফোর্স হচ্ছে না, বাট কিছু কিছু হচ্ছে। হ্যাঁ, সো ইফ আর ইনফ্যাক্ট দুদক তো ধরো মানে একটা অর্গানাইজেশন যার ঘাড়ের উপরে হান্ড্রেডস না থাউজেন্ডস অফ কেসেস আর পেন্ডিং, তো ওনারাই বা কতটুকু কি করবে? ওনারা আমার কয়টা তো মনে ধরবে? হয় আমার তো মনে হয় আমাদের দুদককে ব্রিলিয়ান্ট অফিসার, ইয়াং অফিসার, এনার্জেটিক, সৎ, এরকম বেছে বেছে এটা গ্রুপ করা দরকার। কারণ আলটিমেটলি দুদক যদি স্ট্রং না হয় বা তোমার ব্যাংকের এনফোর্সমেন্ট ডিভিশন যদি স্ট্রং না হয় বাংলাদেশ ব্যাংকের, তাহলে তো এগুলো বন্ধ করা যাবে না কোনোদিনও। কিছু এনফোর্সমেন্ট যখন শুরু হবে, বাকিগুলো দেখে বন্ধ করে দেবে যে না না, এই লাইনে গেলে আমার সমস্যা আছে, আই মাইট লুজ মাই জব। ইনফ্যাক্ট আরেকটা এটা জিনিস, ব্যাংকের টপ ম্যানেজমেন্ট যদি স্ট্রিক্ট হয়, হ্যাঁ, তাহলে অনেক কন্ট্রোল হয়ে যায়। ব্যাংকের টপ ম্যানেজমেন্ট যদি, ইফ দে রিয়েলি ওয়ান্ট টু বি দিস কারাপশন টু বি স্টপড, ইয়েস ডেফিনেটলি দে ক্যান ডু ইট। বাট ওই যে বললাম, আলটিমেটলি দে ডু নট ওয়ান্ট টু বি ইন টাসল উইথ দ্য টপ নচ অফ দি বোর্ড। তারা চায় না যে এই ধরনের, কারণ আমি কত আর ফাইট করব? আজকে আমি একটা ইয়ে করলাম, কালকে যে ধরো সারা জীবন 40 বছর চাকরি করার পরে দু একটা যে ভুল হবে না, আনইনটেনশনাল মিস্টেক তো হয়ই। তো তার জন্য যদি যায় কেউ ফেসে যায়, সুতরাং ইটস বেটার নট টু অ্যাভয়েড দিস টাসল উইথ দ্য টপ ম্যান। অনেকেই করতে পারে না, অনেকে সাহস করে না, অনেকে সাহস করে। না,
আমার মনে হয় যদি again to go back to the terminology, দুইটা যে টার্মিনোলজি তুমি ইউজ করতেছো, এটা স্টোলেন আর এটা হচ্ছে লোন। লোন, রেগুলার লোনের মধ্যে তোমার 10 কোটি টাকার দরকার, সেখানে আমি 12 কোটি টাকা দিলাম। I don't see it that big of a crime as long as it is in the collectible limit. যেটা নিয়ে তোমরা বলতেছো যে আমাদের বোর্ডের সাথে বা চেয়ারম্যানের সাথে গন্ডগোল হচ্ছে, আমরা এগ্রি করতে পারতেছি না। If it is a wider gap, maybe you can convince them, okay, 20 লাখ এক্সট্রা না দিয়ে ওনাকে 5 লাখ দেন, 5 লাখ দিয়ে রাজি করার। হ্যাঁ, ওটাই তো হয়, ইউজুয়ালি ওইটাই Right. হয়। So that's ইন okay. মেনি কেসেস I don't see a serious issue on that. That's okay. That's understandable. It's your bank. You want to give to কিন্তু it is collectible. It's okay. একটা বেনিফিট দিলাম, উনি কাজ করে ব্যবসা করে কামায় পয়সা ফেরত দিয়ে দিল। টেম্পোরারি যদি ওনার রিকোয়ারমেন্ট হয়, আমরা উই গিভ ইট। আমরা শর্ট টার্ম লোন হয়তো 1 বছরের জন্য অথবা 2 বছরের জন্য হয়তো দিয়ে দিলাম, আবার চলে আসলো। কিন্তু যদি এমন হয় দিস ফান্ড হ্যাজ বিন ডাইভার্টেড টু বিল্ড হিজ ওন ইকুইটি ফর মেকিং, এখানে দেখবো প্রায়ই একটা কথা আসে, আমরা যেটা প্রায় শুনি বিভিন্ন ইন্ডাস্ট্রির কাছে, যে স্যার এইটা তো আমার ফ্যাক্টরি বানিয়েছে, এটা আমার পয়সায়। মানে ইকুইটিটা কোথায় পেলেন? আপনার নিজস্ব কি ওয়ার্থটা কি আছে? নেটওয়ার্থ কত আপনার? অ্যাকচুয়ালি হোয়াট ইট ডিড, হয়তো সে 100 কোটি টাকার প্রজেক্ট করেছে, তার জন্য সে তার অ্যাকচুয়াল খরচ হয়েছে হয়তো 50 কোটি, বাকি 50 কোটি সে ডাইভার্ট করে লোকের নিয়ে গেছে। দ্যাট হ্যাজ বিন ইউজ টু মেক অ্যানাদার ফ্যাক্টরি অ্যাজ হিজ ওন উইথ হিজ ওন ইকুইটি। এটা সেকে তার ওন ইকুইটি ধরে নেয়, এবং এই ধরনের লোন যখন হয় তখন ইট ইজ ভেরি ডিফিকাল্ট। ওই 50 কোটির রিকোয়ারমেন্ট যদি তার ডাবল দিয়ে দেওয়া হয়, তখন এই প্রবলেমটা দেখা দেয় যে ওইটা আর ফের ওইটা আনতে খুব কষ্ট হয়। ওটা ভেরি ডিফিকাল্ট টু, ওয়ারেজ সে কিন্তু ক্লেম করে যে ভাই আমি তো আমার টাকাতে বানিয়েছি। তো আমরা তো জানি, বুঝতে পারছি যে না, এটা তোমার টাকা তো না। যখন প্রশ্ন করি তখন তো সে স্যার এটা তো বিভিন্ন জায়গায় আমার ধার দেনা, আত্মীয় স্বজন, বাট দিস ইজ নট ফ্যাক্ট। বোঝায় এটা একটু মানে ইন্টেলিজেন্ট লোক, একটা যারা অ্যানালিস্ট বা গুড অ্যানালিস্ট, তারা ধরে ফেলতে পারে। So যাই হোক, for those bad loans, for those stolen loans, beginning from the person, say প্রথমে তো স্যাংশনের জন্য তাকে দরখাস্ত করতে হয়। যে কোনো লোন নিতে গেলে তাকে হি হ্যাজ টু মেক এ প্রজেক্ট প্রোফাইল দিতে হচ্ছে তোমাকে, তোমরা সেটা ইভ্যালুয়েট করবা, তার প্রফিটেবিলিটি দেখবা, ভাইবিলিটি দেখবা। সো এই যে প্রপোজালটা বানাতে গেলে এটা ফিল্ড ইনভেস্টিগেশন হয়। হ্যাঁ হ্যাঁ, সবই হয়। ফিল্ড ইনভেস্টিগেটর সে তারপরে মনে করো যে যে লিগ্যাল অফিসার, যে তার কোলাটারাল গুলাকে তারা যারা দেখেছে, এই সমস্ত লোকগুলা, পার্টিকুলারলি দিস টু গ্রুপ অফ পিপল, এই লোকগুলাকে যদি আমরা there is no excuse. This is bad loan. They didn't have a factory, but তুমি এই ফ্যাক্টরির নামে তুমি 10 কোটি টাকা লোন স্যাংশন করিয়ে দিয়েছো বা 100 কোটি টাকা লোন স্যাংশন করে দিয়েছো। You have visited the place and you said everything is okay, so you lost the job and you are responsible partly for that money collection or go to the jail for X number of years. And the law officer, you said you checked the title and you took a wrong title as the collateral, which really doesn't belong to the guy. So when the case comes, he really lost nothing because the property he give you as a collateral doesn't belong to him. এবং ইন্টারেস্টিংলি দেয়ার আর সো মেনি কেসেস আমরা যেটা টের পাই এবং অনেক সময় বাধাও দিয়েছি, সেটা হলো ধরো তুমি তোমার প্রপার্টি, ইট ইজ ভ্যালুড মেবি 1 crore 2 crore, ইট ইজ ওভার ভ্যালুড, ওভার স্টেটেড ভ্যালুজ অফ মেবি 10 কোটি। 10 কোটির ভ্যালুয়েশন করা হলো, যে ভ্যালুয়ার যে আছে ইন্ডিপেন্ডেন্ট ভ্যালুয়ার, সেও হয়তো 12 কোটি করে আছে, ব্যাংকের লোক করে 10 কোটি, লোন কত হলো 8 কোটি। But actually the value of the property may be 2 crore. In many cases that is under the water, nobody will go there even to who can go and see what's over there. এদের বহু ভুরি ক্ষেত্রে, ভুরি। তো যার জন্যে মানে হোল সিস্টেম যখন মানে এত ধরনের মানে পিট হোলস থাকে, তখন ভেরি ডিফিকাল্ট। এটাকে আস্তে আস্তে ওভারনাইট তো সম্ভব না,
তবে গ্র্যাজুয়ালি অনেক টাইটেন হয়ে আসছে, সবাই বুঝতে পারছে যে না, এইভাবে তো চলা যাবে না। যেমন আমি একটা ছোট এক্সাম্পল দিই, ফরেন ব্যাংকগুলো কি করছে, ফরেন ব্যাংকের ওয়াই দ্য ক্লাসিফাইড লোন ইজ সো লো, অলমোস্ট অল দ্য ফরেন ব্যাংকস, ইনফ্যাক্ট নট অনলি ফরেন ব্যাংকস, আমাদের দেশে অনেক ভালো ভালো ব্যাংক আছে, টপ লেভেলের কিছু ব্যাংক যাদের লোন ইজ ভেরি লো, ক্লাসিফাইড লোন ইজ ভেরি লো, ভেরি লো। মানে কিছু কিছু ইয়ে আছে, আমি যেমন এমন একটা ব্যাংকে তার 97% ক্লাসিফাইড, 97% ক্লাসিফাইড, ক্যান ইউ ইমাজিন? তার মানে গোটাটাই তো মানে ফেক, হি হ্যাজ সিম্পলি টেকেন আউট দ্য মানি, and the MD or DMD or others, they could do nothing because he have been ordered to do that and he had to do it, otherwise you get lost. এবং অনেক ধরনের হ্যারাসমেন্টের শিকার হতে পারে সেই, যার জন্যে সবাই মানে এতদিন একটা যখন আনরুলি সিচুয়েশন থাকে, যখন তোমার কোনো কন্ট্রোল থাকে না, তখন when you do not when you really fear, when you are scared of this sort of people, তখন আসলে ভেরি ডিফিকাল্ট সিচুয়েশন। এবং এটা বহু ক্ষেত্রেই হয়েছে, বহু ক্ষেত্রে। তারপর লেটস হোপ ফর দ্য বেস্ট। গভর্নমেন্ট অনেক চেষ্টা করেছে, চেষ্টা করছে, এখনো করছে। নতুন গভর্নর সাহেবও চেষ্টা করছেন, যেসব অনেক ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে বিকজ অফ 2024 এর পরে, অনেকে তো চলে গেছে, এদিক সেদিক হয়েছে, অনেকে টাকা পায়নি টাইম মতো, শিপমেন্ট করতে পারে, বন্ধ হয়ে গেছে। হি হ্যাজ টেকেন স্টেপস টু রিভাইভ দোজ ফ্যাক্টরিজ সো দ্যাট আবার তারা উঠে দাঁড়াতে পারে। এবং যারা রিয়েল জেনুইন যদি হয় তারা কিন্তু দাঁড়িয়ে যাবে, কিন্তু যারা জেনুইন না, দে উইল হার্ডলি কাম ফরওয়ার্ড। জেনুইন যে কর্পোরেশন গুলো আছে আমাদের ওখানে যারা ভালো করতেছে, ওদের কোনো ইনসেন্টিভ রিয়েলি গভর্নমেন্ট দেয় যে ঠিক আছে ইউ গাইস ডু দিস ফ্যাক্টরি দ্যাট ফ্যাক্টরি, উই ওয়ান্ট টু? ঠিক সেই ধরনের ইনসেন্টিভ না, তোমার ধরো এক্সপোর্টে আছে ক্যাশ ইনসেন্টিভ আছে, আর ব্যাংক ইটসেলফ ক্যান গিভ ইনসেন্টিভ বিকজ হু আর আওয়ার প্রাইম লেন্ডার্স। যেমন পৃথিবীর সব দেশে যে প্রাইম লেন্ডিং রেট, আমাদের দেশেও কিন্তু ব্যান্ড আছে, মেবি 13 থেকে 15 অথবা 11 থেকে 13। আমি আই ক্যান গিভ হিম 11 ইফ হিজ স্কোর ইজ ভেরি গুড, ইফ হিজ রেকর্ড ইজ ভেরি গুড, ইয়েস উই ক্যান গিভ 13 হলে 13, যারা যাদের পারফরমেন্স ভালো না তাদের আমি 13 নিব, আমার কস্ট ইজ দেয়ার। 11 যদি দিতে হয়, আমি ভালো হলে 11 দিয়ে দিই, ইয়েস উই আর গিভেন ইট। এটা অনেকে আছে তারা অ্যাট এনি কস্ট দে উইল, নো ওয়ে দে উইল গো ফর ডিফল্ট, নো ওয়ে। বহু ক্লায়েন্ট আছে, বহু ভালো ভালো ক্লায়েন্ট আছে, কিন্তু যারা আসলেই খারাপ তারা বিকজ দে ডু নট use the money for business purpose, they have taken out for different purpose, so they don't care, তারা জানে যে I will not return the money, so if I can take 50 crore জায়গায় 100 crore বা 150 crore যদি নিয়ে নিতে পারি, তো বাকিটা তো আমার গভর্নমেন্ট এমনি, গভর্নমেন্ট বলে এট এ পয়েন্ট ইন টাইম 20 বছর পরে এটা ভ্যালু যখন দাঁড়াবে এত, তখন আমি বেঁচে থাকবো তাই নোবডি নোজ। আর তখন ওই টাকার ভ্যালু কত হবে, মেবি সাসপেন্সেই থাকবে, হয়তো বা 60% থাকবে। ঠিক আছে, আমি তখন বার্গেন করবো, দ্য ব্যাংক 100 কোটি লোন আছে, নিয়েছিলাম, হয়ে গেছে 500 কোটি, আমি ঠিক আছে 150 কোটি দিব আপনাকে, বাকিটা মাফ করে দেন, রাইট অফ করেন। তখন ব্যাংক যদি দেখে যে ভাই আমি তো কিছুই পাচ্ছি না, 150 কোটি পাচ্ছি, অ্যাটলিস্ট ব্যাংকের অরিজিনালটাও যদি পেয়ে যাই তাও ভালো। So there are so many ways they have tortured the bank, they have কি বলবো আর, মানে যারা ভালো লোক তারা তাদের কিছু বলতে হয় না, যারা রিয়েলি খারাপ তাদের ভেরি ডিফিকাল্ট, ভেরি ডিফিকাল্ট। আমার মনে হচ্ছে যে তোমার সাথে কথা বলে যেটা বুঝতে পারছি, ইফ ফর এক্সাম্পল গভর্নমেন্টের পলিসি যেগুলা এবং এবং এগুলা যদি ইমপ্লিমেন্ট করার জন্য তারা সিরিয়াস হয়, এবং হেড অফ দি ইনস্টিটিউশনস যদি একটু সিরিয়াস থাকে, এক্স্যাক্টলি, এই সমস্ত খেয়াস গুলাকে অন্তত 90% কমায় ফেলা যাবে। রাইট, if not 90, at least big chunk কমিয়ে ফেলা সম্ভব, at least that can be stopped.
further deterioration will be stopped. And I don't know if you can, যদি সুযোগ থাকে, যে সমস্ত লোকগুলা এই সমস্ত ব্যাড লোনের অ্যাকমপ্লিশ ছিল, বিশেষ পার্টিকুলারলি দোজ হু আর দি অফিসিয়ালস অফ দি ব্যাংকিং সিস্টেম, whichever bank maybe, not only Islamic bank, any bank, বেসলেস বোগাস লোন যেগুলা করার জন্য দেওয়ার জন্য সহযোগিতা করেছে কোনো এমপ্লয়ি, তাদেরকে কোনো মার্সি করা যাবে না, তাদের জন্য লেজিসলেশন করার ব্যাপারে আমার মনে হয় ইউ গাইস, তোমরা যখন ব্যাংকিং ফোরামে বা ব্যাংক লিডার্সরা যখন একসাথে বসো, ট্রাই টু থিঙ্ক অ্যাবাউট সাম অফ দোজ লেজিসলেশন। এক্স্যাক্টলি এই ইন্টিগ্রিটি যদি না থাকে তাহলে তো সম্ভব না। এবং তাদের জন্য যারা এই ধরনের বহু ডেলিভারেট তো আছেই, না হলে ওদের সাথে তো ওদের সাহায্য না করলে তো এত ধরনের প্রবলেম হতে পারে না। এরকমও শোনা গেছে তুমি একটা সাইনবোর্ড দিছো একটা কোম্পানির নামে, পোল্ট্রি ফার্ম, ওটা সরাই ফেলে আবার আরেকটা সেম জায়গায় আরেকটা সাইনবোর্ড লাগাইছে ওখানে অন্য এগ্রো ফার্ম। ওই জায়গাটা দেখায় ওখানে হয়তো কোনো অফিসও নাই, আদালতও না, কিচ্ছু নাই, শুধু ওই সাইনটা দেখায়। বললাম তো, এইটাই বললাম যে এই ফেক কোলাটেরাল, ফেক ফ্যাক্টরি, ফেক বহু ভর্তি বহু আছে এরকম। আমি সবাই যে খারাপ তা বলছি না, বাট এরকম প্রচুর আছে। তো এই ধরনের লোকগুলিকে ডেফিনেটলি একটা মেসেজ দেওয়া দরকার যে তোমাদের নিজস্ব গাফিলতির কারণে যদি তোমরা কোনো লোন খারাপ হয় তাহলে এই উইল রেসপন্ড। যেমন আমি বললাম না, ফরেন ব্যাংকিং গুলো কেন খারাপ হয় না, বিকজ তারা কিন্তু একদম মানে ডাইরেক্টলি রেসপন্সিবল। এইখানে কোনো সহজে আমাদের লোকই, আমি তোমাকে একটা সিম্পল একটা কোয়েশ্চেন বা এক্সাম্পল দেই। ওয়ান জেন্টলম্যান কেম টু মি ইন সাম ব্যাংক যে আই নিড 10 crore। বলে কেন ভাই, আপনি তো এত বড় কোম্পানি, ওয়েল নোন কোম্পানি। বলে আমি একটা বিদেশি ব্যাংক থেকে আই টুক 10 crore, আমার আর সময় আছে 3 দিন বা 4 দিন, এর মধ্যে যদি টাকাটা আমি না দিতে পারি তাহলে আই উইল বি ক্লাসিফাইড। বলে আপনি যদি ক্লাসিফাই হন তাহলে বাংলাদেশে আর বাকি থাকবে কে? সুতরাং বলে ভাই আমাকে যেভাবেই হোক দিতে হবে টাকাটা ফেরত। বলে টাকা কোথায় গেল, কোথায়? বলে টাকাটা তো আছে, বাট এমনভাবে আছে সেটা আমি দিতে পারছি না এখন। তা আমি জানি হি ওয়াজ দি কোম্পানি ওয়াজ ভেরি গুড, যে কোনো কারণেই সে দিতে পারছে না, কিন্তু হি কুড নট অ্যাপ্রোচ টু দ্যাট ফরেন ব্যাংক যে ভাই আমাকে সময় দেন। তারা কিন্তু সময় দিতে রাজি না। টাইম ইজ টাইম, ইউ হ্যাভ টু পে ইন টাইম, আদারওয়াইজ ইউ উইল বি ক্লাসিফাইড, ইউ গিভ মানি অ্যান্ড উইল ডিক্লাসিফাই ইউ। তারা এত রেস্ট্রিক্ট। এই ধরনের আমাদেরও এইগুলি প্র্যাকটিস, গুড গভর্নেন্স প্র্যাকটিস যদি না করে তাহলে শুরু হয়েছে, আস্তে আস্তে অনেক ইমপ্রুভ হয়তো হবে, তবে ওভারনাইট সবকিছু চেঞ্জ করা ইজ কোয়াইট ডিফিকাল্ট। এটার আমার মনে হয় যে ন্যাশনাল ক্যারেক্টারটা একটু খুবই কোয়েশ্চেনেবল সিচুয়েশনে চলে যাচ্ছে। হাউএভার দি গুড নিউজ ইজ আমাদের ইয়াং জেনারেশন, I don't know how in this planet they are so mature, so wise to understand what is good and what is bad. Right. It's amazing. Even in USA too, it's the same thing. The young folks, they hate any illegal, evil activities by the government. So same case with our country and same case in India too, I think. The young generation in India, they're rising up. So you will find so many young boys who are really brilliant, and if they are given the chance, definitely they can prove many good things. কিন্তু সমস্যা হয় আমাদের এখানে ওই ধরো 1000-এর 10টার ভালো ছেলে পেলা, বাকিগুলো তো সবই খারাপ অথবা মেজরিটি খারাপ। তখন ওই মেজরিটি খারাপের ভিড়ে এরা ঠিক থাকতে পারে না। এনিওয়ে, আমাদের আমরা যারা বাইরে আছি, উই নো ফ্রেন্ডস হু হ্যাজ অ্যাক্সেস টু দ্য গভর্নমেন্ট, যাদের সাথে যোগাযোগ আছে। সো ইফ ইউ গাইজ থিঙ্ক
particularly I'm interested in banking sector because a lot of our good friends and honest friends led this industry for a long time. So if you guys have some policy decisions to recommend, feel free to approach us, and we will try our channels to reach out to the government. And if necessary, we'll go sit down with them and we'll ask them, we want this. Why not? And you see, the people are very sensitive with the government, how they function. তোমার এই যে রেমিটেন্স কিন্তু আপ এন্ড ডাউন হচ্ছে ডিপেন্ডিং অন হোয়াট ইজ গোয়িং অন ইন দি কান্ট্রি। এক্স্যাক্টলি সো ইভেন অনেকেই বলছে যে ইসলামিক ব্যাংকের নিয়েও অনেক রেমিটেন্স আমাদের এফেক্টেড হচ্ছে। উই ডোন্ট নো। So, but we will work together with you guys to help government to come up with the right policy. And whatever is possible for the country, definitely we are ready to do it. তারা যদি কোনো মেকানিজম বিল্ড আপ করতে পারে to enforce the right way, we will do that too. And I thank you for your time, and we will have a lot of questions on banking, and please keep yourself free. Thank you very much. And most welcome. And we'll continue to meet with you and learn from you about the banking sector. I know very little. Whatever I have experienced during my last 40 years or more plus, I have shared it. You sure do. Your experience, it matters. And thank you for sharing a lot of your personal information. Thank you. That you faced even with some difficulty or political or whatsoever. I don't know. Thank you. Thank you, Kaifar. এখানে সবচেয়ে বড় একটা আমি একটু অ্যাড করি 1 মিনিট। পলিটিক্যাল উইলটা যদি থাকে এনফোর্স করা যায় তাহলে কিন্তু এটা খুব কুইক অ্যাকশন হবে। কারণ তোমাকে আমি একটা ছোট্ট লাস্ট তোমার 1 মিনিট সময় নেই। আমি কোন এক বোর্ডে এক সময় ছিলাম এবং আমি জানি একটা লোন আমার কাছে আসছে। মিন্স বোর্ড অফ এ ব্যাংক। হ্যাঁ, বোর্ড অফ এ ব্যাংক, রাইট। ওকে। আমি জানি এই লোনটা খারাপ, শুধু খারাপ না, আই নো থরলি অ্যাবাউট দিস ক্লায়েন্ট অ্যান্ড হোয়াট ইজ গোয়িং অন। আমার কাছে টেলিফোনের পর টেলিফোন, এবং দিস প্রপোজাল ওয়াজ প্লেসড। ফার্স্টে আমাদের পলিসি ভায়োলেশন আসলো, আমি বললাম দিস ভায়োলেশন পলিসি, আমরাই নিজে পলিসি করেছি, এটা ভায়োলেশন কেন আসলো, রিটার্ন ইট। কিন্তু এটার আমার যে প্রচন্ড চাপ, হোল বোর্ড ইজ ইন ওয়ান সাইড অ্যান্ড আই এম ইন ওয়ান সাইড, আমি একা ভার্সেস আদার্স। ইউ টু বিলিভ ইট, ইট কেম ফর 6 times, 6 বার আসলো। পরে আমাকে ওয়ান অফ দি ডিরেক্টরস উনি বললেন যে রশিদ ভাই আপনি তো এটা ফেরত দিলেন, মাত্র 70-80 কোটি চেয়েছিল, এবার তো 250 কোটি আসবে। 250 কোটি আসুক, অসুবিধা নাই। আর 6 বার ফেরত দিয়েছে, যদি 60 বারও আসে, I know the client, I know the intention, and I will say no. আপনারা সবাই এর পাশ করে দেন, but I will give the signal that I have realized this client is a bad client. I cannot allow it to happen to this bank. যে একটা ভালো টাকা খারাপ ক্লায়েন্টের হাতে চলে যাবে। I will not allow it to happen. And in fact, because of me, 6 times পরে that was permanently turned down and it did not come up. আমাকে ফোর্স করতে হয়েছিল এই জন্য। Well, these are very essential steps that some of us must have to take at some point of time to see the good of the country. Thank you so much. Thank you. You're welcome. শুধু দর্শক, আমরা আবার আসবো কোনো এক সময় অন্য কোনো এপিসোড নিয়ে। Thank you. Thank you.